তো এই যে ক্ষমতা এবং জ্ঞান বা নলেজ, পাওয়ার এবং নলেজের যে রিলেশন, এইটার যে আবিষ্কার সেটা হলো আর্কিওলজিক্যাল আবিষ্কার। আর্কিওলজিক্যালি সেটা দেখতে হবে, যেটা মিশেল ফুকো কিন্তু এই রসদ সাপ্লাই দিয়েছিলেন এডওয়ার্ড সাইডকে, এই ধারণা। তার আগে ফ্রাঞ্জ ফানো, যিনি মার্টিনিকান, এবং তার যে বই ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, অর্থাৎ কালো চামড়া সাদা মুখোশ, এই বইতেও তিনি ধারণা দিলেন। কি ধারণা দিলেন? যে ইউরোপ আফ্রিকিদেরকে মানুষ হিসেবে দেখে না, আফ্রিকিদেরকে তারা জাস্ট একটা ভয়ঙ্কর কিছু দানব কিছু মনে করে। এমনকি বাচ্চাকে হয়তো এক সাদা চামড়ার মহিলার বাচ্চা ডিস্টার্ব করছে, তখন ওই মহিলা বাচ্চাকে বলতো, এই চুপ কর, নেগ্রো চলে আসবে, নিগার চলে আসবে। তার মানে নিগার বা নেগ্রো মানে হলো সে মনস্টার। এই যে ধারণাগুলো, এগুলো পরে আমরা দেখছি যে এই ধারণাগুলো লিটারেচারে ভর দিয়ে কিন্তু আমাদের কাছে আসছে এবং আনা হয়। কিভাবে আনা হয়? একটা এক্সাম্পল দেই, যে এই উপমহাদেশে যখন ইংরেজরা আসে, তারা এখানে কি করেছে? এসেই কিন্তু তারা দেখেছে যে আমাদের ভাষা তারা বোঝে না। আমাদের এখানে জ্ঞানের ভাষা ছিল সংস্কৃত, জ্ঞান বিজ্ঞানের বই ছিল সংস্কৃত ভাষায়। অফিসিয়াল ভাষা, যেহেতু মোগলরা শাসন করছে, মোগলদের ভাষা ছিল ফার্সি, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। আমাদের বই পুস্তক সংস্কৃত ভাষায়। তখন এরা করলো কি? যেমন 1774 সালে ওয়ারেন হেস্টিংস, যিনি প্রথম ভাইসরয়, তিনি 11 জন পণ্ডিত ভাড়া করলেন, করে তিনি করলেন আমাদের যে পুরাতন প্রাচীন যে শাস্ত্রগুলো ছিল, শাস্ত্র গ্রন্থগুলো ছিল, সেগুলো ট্রান্সলেট করতে দায়িত্ব দিয়ে দিলেন, যে তোমরা এগুলো ট্রান্সলেট করো, যাতে ইংরেজরা বোঝে। 1794 সালের দিকে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করলেন। এটার উদ্দেশ্য কি ছিল? যে আমাদের যে ওরিয়েন্টাল নলেজ, আমাদের যে সাহিত্য, সংস্কৃতি, বিদ্যা, সেখানে তারা কি করবে? তাদের ভাষায় ট্রান্সলেট করবে, করে আমাদের ব্যাপারে তারা জানবে। এই যে আমাদের নলেজ কেন তারা জানতে চাচ্ছে, নলেজ কেন দরকার তাদের, এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। যে তারা আমাদের, তোমার খুশি হওয়ার কিছু নেই। অনেকে আমরা যারা একটু কম বুঝি, তারা খুব লাফালাফি করি যে বাপরে, আমাদের জ্ঞান মনে হয় অনেক বেশি, তাই আমাদেরটা তারা ধার করছে। আসলে তা নয়। তারা কি করছে? আমাদের জ্ঞানকে তাদের ভাষায় ট্রান্সলেট করছে, করে তারা সেই জ্ঞান নিচ্ছে, অর্জন করছে। করার পরে আমাদের মন মস্তিষ্ক, আমাদের কালচার, আমাদের ফেস্টিভ্যালস, আমাদের যে লাইফস্টাইল, এগুলো তারা জানলো। আমাদের নিয়ন্ত্রণ করে কি? জ্ঞান কিন্তু মানুষের নিয়ন্ত্রক শক্তি। জ্ঞান হলো নিয়ন্ত্রক শক্তি। যেমন তোমাকে বলছে যে তুমি মিথ্যা কথা বললে জাহান্নামে যাবে, এটা জ্ঞান। কাজেই তুমি কিন্তু মিথ্যা কথা পরিহার করছো জাহান্নামে যাওয়ার ভয়। তাহলে জ্ঞান তোমাকে কি করছে? নিয়ন্ত্রণ করছে।
তো এই জ্ঞানটা যার হাতে থাকবে সেও কিন্তু নিয়ন্ত্রণ করবে। সেই জন্যে ইংরেজরা আমাদের জ্ঞানের ব্যাপারে এত আগ্রহ দেখালেন। মনে করো না যে তারা শিখছে, তা কিন্তু নয়। Actually, they are learning our knowledge to use it as a controlling tool. With that very tool or apparatus, they will control us, they will rule over us. এবং করেছেই তো তাই। তারা আমাদের জ্ঞান নিয়ে, তাদের ভাষায় নিয়ে, তারা আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করলো, আমাদের ভাগ করে দিল। বললো যে তোমরা হিন্দু, তোমরা মুসলমান, তোমাদের কালচার ভিন্ন, তোমাদের জ্ঞান তত্ত্ব ভিন্ন। এভাবে আমাদের একে অপরের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দিল। আমাদের এখানকার ইতিহাস তারা লিখল। এই যে কার্ল মার্কসকে আমরা তো কত মাথায় তুলে রেখেছি, তাই না? কার্ল মার্কস মাথায় থাকার মতোই পাত্র। কার্ল মার্কসকে আমরা অবশ্যই ফেলে দিতে পারি না। তার যে ক্যাপিটালিজমের বই, ক্যাপিটালিজম যে বইটা, ডাস ক্যাপিটাল, এটা তো ইতিহাসের বই। এটা কিন্তু অর্থনীতির বই না, ইতিহাসের বই। সেখানে তিনি ইতিহাস বর্ণনা করেছেন। তো তিনি 1853 সালে একটা প্রবন্ধ লেখেন, সরি, আমাদের এই উপমহাদেশে ব্রিটিশদের শাসনের উপরে। কার্ল মার্কস বলছেন যে ব্রিটিশরা যে এখানে নিপীড়ন নির্যাতন করছে সেটা ঠিক নয়। এই কথাটুকু ভালোই বলেছে, কিন্তু তারপরে আবার বলছেন যে কিন্তু তবু ভারতীয়দের শাসন করার জন্য ইংরেজদের দরকার আছে ওখানে। কারণ ভারতীয়দের কোনো ইতিহাস নেই, ভারতীয়দের কোনো জানা কোনো ইতিহাস নেই, উল্লেখযোগ্য কোনো ইতিহাস নেই, সংস্কৃতিও নেই। কাজেই তাদেরকে ওখানে সভ্যতা শেখানোর জন্য এই ব্রিটিশদের দরকার আছে। যদিও ব্রিটিশরা সেখানে নিপীড়ন নির্যাতন করছে, এরকম কথা বলছে। এই যে ব্যাপারগুলো, যে তারা যে আমাদের কাছে এই মেসেজগুলো নিয়ে আসলেন কিসের মাধ্যমে? নিয়ে আসলেন তাদের লেখার মধ্য দিয়ে, সাহিত্যের মধ্য দিয়ে, অ্যাস্থেটিক্সের মধ্য দিয়ে। এডওয়ার্ড সাইড ঠিক এই বিষয়গুলোই বলছেন যে তাদের যে সাহিত্য, সেটা কিন্তু একটা অস্ত্র আমাদের ওরিয়েন্টাল, আমরা যারা, অর্থাৎ আমরা যারা ওরিয়েন্টের মানুষ, প্রাচ্যের মানুষ, তাদের শাসন করা। এবং কালচারের যে ধারণা, যেমন ধরো ম্যাথিউ আর্নল্ডের কালচারের ধারণাও এডওয়ার্ড সাইড উল্লেখ করেছে। ম্যাথিউ আর্নল্ডের একটা বই আছে, বইটার নাম হলো কালচার অ্যান্ড অ্যানার্কি। এবং তাতে তিনি বলছেন, কালচারের সংজ্ঞা বলছেন যে কালচার হলো, কালচার is a thing that leads one to the light and perfection. কালচার এমন একটা জিনিস যেটা মানুষকে আলোর দিকে, পারফেকশনের দিকে, পরিশুদ্ধির দিকে নিয়ে যায়। কি ভয়ঙ্কর কথা, খুব সুন্দর কথা, শুনতে খুব ভালো লাগছে। কি বলছেন? কালচার ইজ such a thing which leads one to perfection and light. আচ্ছা, তার মানে পরিশুদ্ধির দিকে, আলোর দিকে যাওয়ার জন্য কি দরকার? কালচার দরকার। এখন ব্রিটিশরা এসে বলছে যে তোমাদের কোনো কালচার নেই। আমাদের বলছে যে আমাদের নাকি কোনো কালচার নেই। তাহলে আমাদের তো আলোর দিকে নিয়ে যাবে তারা। তারা বলছে যে কালচার কি জিনিস, এটা আলোর দিকে নিয়ে যায়, পারফেকশনের দিকে নিয়ে যায়। তো নিয়ে যাবে, কিন্তু তোমাদের নিজের তো কালচার নেই। তো সেই জন্য কি করতে হবে? টেক আপ আওয়ার কালচার, আমাদের কালচার।
এখন এই কালচার প্রচারের সবচেয়ে পাওয়ারফুল একটা মাধ্যম হলো লিটারেচার। কিরকম? যেমন ধরো আমরা যদি শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটক পড়ি, সেখানে দেখবে যে প্রসপেরোকে দেখানো হয়েছে একজন কলোনাইজার, এবং সে পারফেক্ট, খুবই পাওয়ারফুল। সে বিদ্যা অর্জন করেছে এবং তার কাছে জাদুর বই আছে, বইগুলো হলো তার শক্তি, ওই ডিসকোর্স হলো তার শক্তি। সেই শক্তি দিয়ে সে কি করছে? শাসন করতে চাচ্ছে। কার উপর শাসন করছে? ক্যালিবানের উপর। যে ক্যালিবানের বই নেই, যে ক্যালিবানের কোনো ডিসকোর্স নেই, তার উপর শাসন করছে সে। এই ক্যালিবান সিনোনিমাস উইথ নেচার। নেচার যেমন ক্রুড, ঠিক সেই রকম সে ক্রুড। আর পারফেকশনের জায়গায় কে আছে? প্রসপের। এই যে একটা মানে টেক্সট, যে টেক্সট আমাদের দুইটা পক্ষ বানিয়ে দেখাচ্ছে যে প্রসপেরো রিপ্রেজেন্টস ইউরোপ, ইউরোপিয়ান কালচার, and Caliban represents the colony or the colonized or natives who do not have their culture. এই যে ডাইকোটমি, যে বৈপরীত্যটা দেখানো হচ্ছে, এটা কি দিয়ে দেখাচ্ছে? উইথ দ্য হেল্প অফ লিটারেচার। এবং লিটারেচার যখন এটা পাঠ্য করা হলো, তোমরা জানো যে 1800 সালে যখন আমাদের এখানে তোমার এখানে হিন্দু কলেজ স্থাপন করা হলো 1817 সালে। তারপরে তোমার 1800 সালে যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হলো। এই প্রতিষ্ঠা করা হলো কি জন্য? তুমি কি মনে করেছো যে আমাদেরকে শিক্ষিত বানানোর জন্য? অবশ্যই, কিন্তু আমাদের নলেজ দিয়ে শিক্ষিত বানানোর জন্য নয়, তাদের নলেজে শিক্ষিত বানানোর জন্য। এটা আবার ভুলে যেও না। They set up Fort William College in 1800। 1800 সালে কিন্তু এখানে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো, যেটার নাম পরবর্তীতে হয়ে গেছে প্রেসিডেন্সি কলেজ। এবং এখন 2010 সালের পর 10 সালে সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে। তোমরা যারা কলকাতায় গেছো, কলেজ স্ট্রিটে কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেখবে। এই ইউনিভার্সিটি গুলো প্রতিষ্ঠিত হলো কেন? কারণ আমাদের এখানে যে শিক্ষা মাধ্যম ছিল, যে মাদ্রাসার মাধ্যমে শিক্ষা দেওয়া হতো, তখন সংস্কৃত ভাষা, পার্সিয়ান ভাষায় যে শিক্ষা দেওয়া হতো, সেগুলোকে বাদ দিয়ে তাদের যে নলেজ, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের যে ডিসকোর্স, সেটা শেখানোর জন্য, সেইটাতেই শিক্ষিত করার জন্য আমাদের এই স্কুল কলেজ গুলো তারা প্রতিষ্ঠা করলো এখানে। এবং এটার একটা দৃষ্টান্ত বলি, যে ওই সময় এই কলেজগুলোর প্রভাবে তখন ইয়াং বেঙ্গল গ্রুপ নামে একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল। তাদের সেই গ্রুপের সদস্য মাইকেল মধুসূদন দত্তও ছিলেন। যে মধুসূদন দত্ত ইংরেজদের মতো হওয়ার জন্য সে হিন্দু ধর্ম পর্যন্ত ত্যাগ করে। এবং শুধু তাই নয়, সে ভাবলো যে বাংলাতে লেখালেখি করলে তো ইংরেজ হওয়া যাবে না। তিনি বাংলা ভাষা ছেড়ে ইংরেজি ভাষায় লেখা শুরু করলেন। তাও মনে করলেন তাও ইংরেজ হওয়া যাবে না। পরে তিনি সাদা চামড়ার এক মহিলাকে পর্যন্ত বিয়ে করলেন, যে মেম সাহেবকে বিয়ে না করলে ওই রকম হওয়া যাবে না। জাস্ট এই এক্সাম্পল থেকেই বোঝা যায় যে ইংরেজরা যে জ্ঞান আমাদের উপর চাপিয়েছিল, সেটার উদ্দেশ্যই ছিল যে আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন করে, আমাদের যে নলেজ, আমাদের যে জ্ঞান কাঠামো, সেটা থেকে বিচ্ছিন্ন করে তাদের মতো নকল মানুষ তৈরি করা। তারাও তো নেবে না। মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরেজি কবিতা লিখে তিনি গেলেন, ফ্রান্সে গেলেন, ইংল্যান্ডে গেলেন এবং বললেন যে আমার
কবিতাগুলো নাও, তারা কিন্তু নেয়নি। বলেছে আমাদের তো শেক্সপিয়ার আছে। তোমার মতো মধুসূদনের দরকার নেই। তুমি যাও। তুমি বরং বাংলায় লেখো, বাংলা সাহিত্যে তোমার দরকার আছে। এই যে এটাই হলো থার্ড স্পেস, যে তুমি যতই ইংরেজি বলো বা তাদের মতো পোশাক পরো, তাদের মতো করে উচ্চারণ করো, তুমি ইংরেজ, তবে বাংলাদেশী ইংরেজ। That is their attitude to you. They will never call you their equal. বুঝলে? মধুসূদন দত্ত শেষ পর্যন্ত কি ফিরে আসেনি? এবং এই প্রভাবে তখন সেই সময় যখন ইয়াং বেঙ্গল গ্রুপ তৈরি হয়, after the establishment of Fort William College and Hindu College, অনেক লোক তখন নাকি শূকরের মাংসও খাওয়া শুরু করেছিল। কেন? ওই ইংরেজ হওয়ার জন্য। তাহলে এই যে দেখো আমাদের কালচার থেকে যে ডিসলোকেশন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটাই তো চাচ্ছিল তাদের জ্ঞান দিয়ে। এবং এইটা করেছে কিভাবে? তারা যখন এখানে কলেজ প্রতিষ্ঠা করলো, সেই কলেজে যে সিলেবাসটা দিল বা কারিকুলাম দিল, সেটা কিন্তু আমাদের কারিকুলাম না, সেটা কিন্তু তাদের ইউরোপিয়ান কারিকুলাম। তার মানে কি? তাদের জ্ঞানকাণ্ড আমাদের উপর চাপিয়ে। এডওয়ার্ড সাইদের দেখো এই জন্য এই প্রাসঙ্গিক, যে আমাদেরকে এক্সারসাইজ করছে, আমাদের উপর পাওয়ার এক্সারসাইজ করছে কি দিয়ে? তাদের নলেজ দিয়ে। এবং এই নলেজের ক্যারিয়ারটা কি, বাহকটা কি? বাহক হলো তাদের যে টেক্সট গুলো, সেই টেক্সট, তাদের যে লিটারেচার, তাদের যে অ্যাস্থেটিক্স, সেই টেক্সট গুলো দিয়ে কিন্তু আমাদের মন মস্তিষ্ক বদলে দিচ্ছে এবং আমরা তাদের মতো হয়ে যাচ্ছি। তখন তো তাদের, আমাদের ওপর তাদের যে ক্ষমতা বা পাওয়ার, সেটা এক্সারসাইজ করা সহজ, এবং করেছেও তাই। তারা তো পাওয়ার এক্সারসাইজ করেছেই। তো এই যে ব্যাপারটা, যে ক্ষমতা কাঠামো চাপিয়ে দেওয়ার অস্ত্র শুধু মিলিটারি ফোর্স নয়, ক্ষমতা কাঠামো চাপিয়ে দেওয়ার একটা অন্যতম পাওয়ারফুল মাধ্যম হলো নলেজ। এই নলেজটা তারা কিভাবে আমাদের উপর চাপায়? কি মাধ্যম ব্যবহার করে? তারা চাপায় লিটারেচার ব্যবহার করে, অ্যাস্থেটিক্স ব্যবহার করে। বুঝতে পেরেছো? এইটাই হলো এডওয়ার্ড সাইদের আবিষ্কার, যেটা তিনি কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমেও দেখিয়েছেন। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমে তিনি কয়েকটা টেক্সটকে সামনে নিয়ে এসেছেন। যেমন এখানে তিনি চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন নিয়ে এসেছেন। গ্রেট এক্সপেকটেশনে আমরা যে ফেরারি আসামির ঘটনা দেখি, যে ইংল্যান্ড ছেড়ে তোমার জেলের ভয়ে, মৃত্যুদণ্ডের ভয়ে পালিয়ে গেল অস্ট্রেলিয়া, এবং যে সে উন্নতি করলো, ওখানে গিয়ে উন্নতি করলো। এডওয়ার্ড সাইড দেখাচ্ছে এইভাবে যে অস্ট্রেলিয়া তো আসলে ইংরেজদের দেশ ছিল না, অস্ট্রেলিয়া হলো অ্যাবরিজিনসদের দেশ। আমরা তো এখনো অস্ট্রেলিয়ার কথা শুনলেই চোখ ঝলসে যায়, আরে বাবা অস্ট্রেলিয়া যেতে হবে। অস্ট্রেলিয়া কি সাদাদের দেশ? নেভার, সাদাদের দেশ নয়। অস্ট্রেলিয়া কিন্তু সাদাদের দেশ নয়, ওটা হলো অ্যাবরিজিনসদের দেশ, যারা ওখানে 50,000 বছর ধরে বসবাস করছে। ওদের মাতৃভূমি অস্ট্রেলিয়া। সেখানে পঞ্চদশ শতাব্দীতে ক্যাপ্টেন জেমস কুক জাহাজ নিয়ে গিয়ে হাজির হলো। তারপরে জাহাজ থেকে নামলো উপকূলে, নেমে দেখে কোনো লোকজন নাই, কারণ অ্যাবরিজিনসরা তো থাকে বনের মধ্যে, তারা তো আর ওই সমুদ্র কূলে ঘুরে বেড়াবে না। তো এরা নামার পরে দেখলো কোনো লোকজন নাই, কি রে কোনো লোক নাই। তখন বলল যে এখানে আমরাই প্রথম এসেছি, এই দেশ আমাদের। আসলে কি তাই? তারাই প্রথম এসেছে ওখানে? তারা তো খোঁজই নিল না। অথচ ওই দেশে 50,000 বছর ধরে অ্যাবরিজিনসরা বসবাস করছে, তাদের কোনো খোঁজই নিল না। তারা গেল, যে এদিক সেদিক তাকালো, দেখলো কিছু তো চোখে পড়ে না, কাউকে চোখে পড়ে না, কাজে এই দেশ আমাদের।
তারপর সেখানে তারা আস্তে আস্তে সামরিক শক্তির সঞ্চার করলো, নিয়ে গেল, তাদের সেটেলমেন্ট নিয়ে গেল, অ্যাবরিজিনসদের তারা নানানভাবে নিপীড়ন নির্যাতন করে দাস বানালো, তারপরে সেখানে সেটা হয়ে গেল এখন তাদের। কাজে অস্ট্রেলিয়া ইজ নট দ্য কান্ট্রি অফ দ্য হোয়াইটস, ইট ইজ দ্য কান্ট্রি অফ দ্য অ্যাবরিজিনসদের। এরা যে বললো যে এটা আমাদের দেশ, এবং বেশ উন্নতিও করেছে। এডওয়ার্ড সাইড এটাই দেখিয়েছেন চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন, যে আসলে এই যে সমুদ্রের ওপারের দেশগুলো যেগুলো ইংরেজদের নয়, কিন্তু ইংরেজ যারা ফেরারি আসামি, দাগি আসামি, এদের উন্নতির বেশ উর্বর ক্ষেত্র এগুলো। যেমন আমাদের ভারতবর্ষে রবার্ট ক্লাইভ এসেছে। ক্লাইভ কি ভালো লোক ছিল? সে তো গিয়ে আত্মহত্যা করেছিল। কেন আত্মহত্যা করতে হলো কেন? কারণ ব্রিটিশরা জানতো ক্লাইভ হলো মায়ে তাড়ানো বাপে খেদানো একটা বাটপার ছেলে। এখানে এসে তার কি উন্নতি, ভয়ঙ্কর উন্নতি, চিন্তা কর। সে যখনই গেছে ভারত থেকে ইংল্যান্ডে, জাহাজ ভরে ভরে সম্পদ নিয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন পাউন্ডের মূল্যের সম্পদ নিয়ে গেছে, সম্পদের পাহাড় গড়েছে। তার মানে কি, এই কলোনিগুলো হলো ফেরারি, বিশেষ করে যারা ফিউজিটিভস, ক্রিমিনালসদের উর্বর ক্ষেত্র এই কলোনি। এই ক্রিমিনালসরা এসে এই কলোনিগুলোতে শাইন করেছে, সেই জন্য এগুলো তাদের কাছে খুবই আকর্ষণীয় জায়গা ছিল। আমরা ফেরারি ছিলাম না, আমরা ডাকাত ছিলাম না, ওরা ডাকাতি করে নিয়ে গেছে এখান থেকে। ওরা ওখানে অকারেন্স ঘটিয়ে এখানে পালিয়ে এসে থেকে উন্নতি করেছে। এই যে ব্যাপারগুলো, যে চার্লস ডিকেন্সের ওই টেক্সট অ্যানালাইজ করে, অর্থাৎ গ্রেট এক্সপেকটেশন অ্যানালাইজ করে, এডওয়ার্ড সাইড বললেন যে এইভাবে কলোনিগুলোতে ইংল্যান্ডের যারা ক্রিমিনাল, ফেরারি যারা, ফিউজিটিভস যারা, তারা গিয়ে গিয়ে উন্নতি করেছে এবং সেটেলমেন্ট স্থাপন করেছে। যখন এরা সুবিধা করেছে তখন ইংল্যান্ডের সরকার সেখানে গিয়ে নাক গলিয়েছে এবং তারা সেটাকে তোমার ভ্যালিডিটি দিয়েছে, বৈধতা দিয়েছে, দিয়ে বলেছে এটা আমাদের গভর্নমেন্টের অংশ। তখন ইংল্যান্ড সেখান থেকে শোষণ করেছে, তার শেয়ার নিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসছে, প্রথমে ইংল্যান্ডের সরকার পাত্তাই দেয়নি। পরে যখন দেখেছে যে এরা তো বেশ উন্নতি করছে, বেশ এদের অনেক ইনকাম, ট্যাক্স পর্যন্ত আদায় করছে এরা, তখন ইংল্যান্ডের সরকার ওদের হাত থেকে নিয়ে নিয়েছে। ইংল্যান্ডের পলিসিটা দেখো, এখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসছে তখন কিন্তু ব্রিটিশ সরকার নাক গলায়। যখন 1857 সালের সেপয় মিউটিনি হলো, যেটা আমাদের এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, তারপরে ব্রিটিশ সরকারের টনক নড়লো যে আমাদের তো ওখান থেকে ভালো ইনকাম হয়, এটা যদি আবার হাত ছাড়া হয়ে যায়, এটা তো একটা কোম্পানির হাতে রাখা যায় না। তখন এরা কিন্তু এই ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের অফিসিয়ালি অংশ করে নিয়েছে। ব্যাপারটা বুঝেছো? এই যে আবিষ্কার, এডওয়ার্ড সাইদের যে আবিষ্কার, এই যে আর্কিওলজি, যে খুঁড়ে খুঁড়ে জ্ঞান বের করে নিয়ে আসা, যে কিভাবে তারা আমাদের এই সিস্টেমটা চাপিয়েছে আমাদের উপরে, এডওয়ার্ড সাইদের ক্রেডিট এখানে যে তিনি সাহিত্য পাঠের ধরনই পাল্টে দিয়েছে, ধরন এবং উদ্দেশ্যই পাল্টে দিয়েছে। সাহিত্য পড়ে শুধু হাততালি দেওয়ার বিষয় নয়, বা তুমি পড়ে খুব মজা পাচ্ছ, তুমি রবিনসন ক্রুসোকে হাততালি দিচ্ছ আর ফ্রাইডে কে বলছো যে কালো, তার ভাষা নেই, নরখাদক, এসবে থ্রিল ফিল করছো। এটা এক ধরনের তোমার ওই উপরের দিকে থুতু দেওয়ার মতো, থুতু তোমারই মুখে এসে পড়বে। কারণ তুমি জানো না যে ওই ফ্রাইডে আসলে আমরা, আমাদেরই ম্যানিফেস্টেশন হলো ফ্রাইডে, যাদেরকে তারা এনস্লেভ করবে বলে জাস্টিফাই করছে। আর রবিনসন ক্রুসো, যার হাতে বন্দুক আছে, সে রিপ্রেজেন্ট করছে কলোনাইজারদের,
ইউরোপিয়ানদের, যারা ভাবছে যে তারা আমাদের সেভিয়ার এবং আমাদের তাদের দাসত্ব স্বীকার করতে হবে, সাবজুগেট করতে হবে তাদের কাছে। এডওয়ার্ড সাইড এভাবে গ্রেট এক্সপেকটেশনের কথাও বলেছেন। জোসেফ কনরাডের যে হার্ট অফ ডার্কনেস সেটাও আছে, এবং তার যে নস্ট্রমো আরেকটা নোভেল সেটাও তিনি নিয়ে এসেছেন, যে কিভাবে ওখানে একটা কাল্পনিক রাষ্ট্রের কথা বলেছেন যেটা তোমার সাউথ আমেরিকায়, সেখানকার একটা দেশে কিভাবে খনিজ সম্পদ দখল করছে বাইরে থেকে, যে স্থানীয় খনিজ সম্পদের উপর দখল নিচ্ছে, সেই বিষয়গুলো ওই টেক্সটে দেখানো হয়েছে। সেটাকে এডওয়ার্ড সাইড হিস্টোরিক্যালি এবং পলিটিক্যালি ব্যাখ্যা করেছেন এবং দেখিয়েছেন যে এই প্রক্রিয়াতেই ইংরেজরা আমাদের শোষণ, শাসন, নিপীড়ন এবং কলোনাইজেশন করেছে। এবং রুডিয়ার্ড কিপলিং এরও রেফারেন্স আছে। রুডিয়ার্ড কিপলিং এর আমি আরেকটা এক্সাম্পল দেই, যে তার একটা শর্ট স্টোরি দ্য স্ট্রেঞ্জ রাইড অফ মোরবি ডিউকস, এটা হলো তার শর্ট স্টোরি। সেখানে দেখানো হয়েছে যে গঙ্গা দাস নামে একজন ভারতীয় ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ বা ব্রাহ্মণ, সে এক গর্তে থাকে, সেখানে মরা কাকের মাংস খায়। তারপরে এক ইংরেজ সাহেবের যাই হোক ঘোড়া সেখানে বালুর মধ্যে পড়ে যায় এবং সেও গর্তে আটকে যায়, তাকেও সেই গঙ্গা দাস নানানভাবে হিউমিলিয়েট করছে। অর্থাৎ রুডিয়ার্ড কিপলিং দেখাতে চাচ্ছেন যে কন্ট্রাস্টটা, যে ইংরেজরা সাহেব আর আমরা ভারতীয় যারা, তারা ওই যে গর্তের মধ্যে থাকি, মরা কাকের মাংস খাই। এটা আমি জাস্ট ভাষা ভাবে বললাম, ডিটেইল বললাম। জাস্ট এইটুকু আমরা তো বুঝি যে এই যে লিটারেচার, এই লিটারেচারের মধ্যে যে প্রজেকশন আমরা দেখছি, যে চিত্রায়ন, যে রূপায়ণ আমরা দেখছি, তার মধ্যে আমরা কি পাচ্ছি? তার মধ্যে আমরা পাচ্ছি যে এই সাহিত্য কর্মগুলো এক ধরনের প্রোপ্যাগান্ডা, প্রচারপত্র। কি প্রচার করছে? যে আমরা সুপেরিয়র আর তোমরা ইনফেরিয়র, আমরা প্রভু, তোমরা দাস। কাজেই আমাদের তোমাদের শাসন করার অধিকার আছে, আর তোমাদেরও শাসিত হওয়ার নিয়তি, তোমরা শাসিত হবে, এটাই তোমাদের নিয়তি। এইভাবে এডওয়ার্ড সাইড জাস্ট লিটারেচারের স্টাডি বদলে দিয়েছে। সেই জন্য বলা হয় যে এডওয়ার্ড সাইডের যে ওরিয়েন্টালিজম গ্রন্থ, এটার আগের বিশ্ব একরকম, পরের বিশ্ব আরেক রকম। কেন? আগে এই ওরিয়েন্টালিজম পাবলিশ হওয়ার আগে সাহিত্য পড়তো মানুষ একভাবে, কোয়েশ্চেন করতো না, শুধু আনন্দের জন্য পড়তো। কিন্তু ওরিয়েন্টালিজম পড়ার পর, অথবা তোমার কালচার এন্ড ইম্পেরিয়ালিজম পড়ার পর, মানুষের লিটারেচার পড়ার ধরনও পাল্টে গেছে। সেই জন্য বলে যে দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড between two halves. One is before the publication of Orientalism and the other is after the publication of Orientalism. তো পরবর্তীতে আমরা দেখি এডওয়ার্ড সাইডের পরে যারা পোস্ট কলোনিয়াল থিওরিস্ট, যেমন আমাদের এই উপমহাদেশের গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, তিনি যে সাবালটার্নিজমের উপরে তত্ত্ব দেন, তার একটা বিখ্যাত এসে ক্যান দ্য সাবালটার্ন স্পিক, যেটা পাবলিশ হয় 1987 সালে। এটাও আমাদের যারা কলোনাইজড ছিলাম, মার্জিনালাইজড ছিলাম বা সাবালটার্ন, তাদের যে স্বরূপ, সেটা উদ্ঘাটনের জন্য বেশ শক্তিশালী ভূমিকা পালন করে। এছাড়া হোমি ভাবার যে লোকেশন অফ কালচার, সেখানে যে কনসেপশন অফ মিমিক ম্যান, হাইব্রিডিটি বা কালচারাল হাইব্রিডিটি, সেই ধারণাগুলো কিন্তু এডওয়ার্ড সাইডের এই ওরিয়েন্টালিজমের সাথে বা কালচার এন্ড ইম্পেরিয়ালিজমের সাথে যোগ হয়ে পোস্ট কলোনিয়াল থিওরি তৈরি হয়েছে।
কাজে এডওয়ার্ড সাইড ইজ এ পোস্ট কলোনিয়াল ক্রিটিক, এবং এই পোস্ট কলোনিয়াল যে ক্রিটিসিজম বা থিওরি, সেই থিওরির বলা যায় যে অন্যতম স্টেক হোল্ডার্স হলো এডওয়ার্ড সাইড। তো যাই হোক, এই হলো আমাদের মোটামুটি আজকের আলোচনা, এখানেই থাক। নেক্সট ডেতে আমরা টেক্সট ধরে, আমাদের তো শুধু ইন্ট্রোডাকশনটা আছে, ওইটা ধরে আমরা ডিসকাস করব। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? স্যার একটা কোশ্চেন, এটার অ্যানসারটা একটু বলে দিবেন প্লিজ। স্যার, হাউ ডাজ সাইড ডিফাইন আইডিওলজি? এই অ্যানসারটা কিভাবে লিখবো? আইডিওলজি তো হলো জাস্ট বিলিফ সিস্টেম। Edward Said has said that ideology is a belief system which may guide you and which may misguide you, and it may be your guiding force, it may be a torturing force. Ideology, যেমন ধরো যে অনেক কালচারে চাইল্ড ম্যারেজের ব্যাপার আছে। যেমন ধরো তুমি লেখাপড়া করছো, তোমার দাদি বলছে আরে এত লেখাপড়ার দরকার কি মেয়েদের, আমার তো 13 বছর বয়সে বিয়ে হয়েছে। এটা হলো তার আইডিওলজি। এখন তুমি যদি ওই আইডিওলজির দ্বারা চালিত হও, তোমার কিন্তু সমস্যা হবে, তোমার লেখাপড়া হবে না। তাহলে আইডিওলজি তোমাকে ইয়েও করতে পারে, থামিয়েও দিতে পারে। আবার যদি আইডিওলজি পজিটিভ আইডিওলজি হয়, বিলিফ সিস্টেম যেটা, সেটা যদি পজিটিভ হয়, যেমন ধরো আমরা যুগ যুগ ধরে বিশ্বাস করি 10 মিলে করি কাজ, হারি জিতি না হাজ, এই যে আমাদের যে সোশ্যাল ইউনিটি, that is also an ideology, and if we maintain this social unity, we can live together happily and peacefully. So in this way, ideology may function in two different ways. It may be a guiding force and it may also be a torturous force. এটাই দেখানো হয়েছে যে আইডিওলজির ক্ল্যাশও হতে পারে। মুসলিম আইডিওলজি একরকম, হিন্দু আইডিওলজি একরকম, যে কারণে ইংরেজরা আমাদের বিভাজন করতে বেশ সুবিধা পেয়েছে। যেহেতু আমাদের রিলিজিয়াস আইডিওলজি ডিফারেন্ট, সেখানে কিছু ট্যাবু আছে, সেগুলোও কাজে লাগায় কলোনাইজাররা। শুধু এখানে নয়, পৃথিবীর যেখানেই গেছে তারা, they have studied the ideology of that nation, of that people, and then they divided and ruled. তারা ভাগ করেছে, শাসন করেছে। So ideology is a very powerful tool also. It may guide you, it may also conduct your behavior, it may also brand your identity, or identity কেও এটা চিহ্নিত করে। কাজে আইডিওলজির ধারণাটা এখানে বেশ জটিল, এবং আইডিওলজির এই ধারণাকে আরো বিস্তারিত করেছেন ফরাসি ফিলসফার, নাম হলো লুই আলথুসার। লুই আলথুসারের একটা আইডিয়াই আছে, সেটা হলো আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। একটা ফিলসফি তিনি দিয়েছেন, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস গুলো কি? যেমন ধরো তুমি দেখছো যে আমাদের পুলিশ, তারপরে এনবিআর, আর্মি, এগুলো হলো অ্যাপারেটাস। এন্ড এই অ্যাপারেটাস গুলো চলে কি দিয়ে? অ্যাপারেটাস গুলো চলে কিন্তু আইডিওলজি দিয়ে। তোমাকে বলা হচ্ছে যে ভালোর লালন, মন্দের দমন, তাই না? এটা একটা আইডিওলজিক্যাল বিলিফ, বলছে যে ভালো যে দুষ্টের দমন, শিষ্টের পালন, এটাই হলো আইডিওলজিক্যাল বিলিফ। এখন এইটাকে আপহোল্ড করার জন্য কি অ্যাপারেটাস ইউজ করা হচ্ছে? পুলিশ বলছে যে পুলিশ যারা খারাপ লোক তাদেরকে শাস্তি দিচ্ছে, যারা ভালো লোক তাদেরকে সিকিউরিটি দিচ্ছে। এই যে এইভাবে পুলিশ একটা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস হয়ে গেছে। ঠিক এইরকম আরো আছে, যেমন লিটারেচারও একটা অ্যাপারেটাস। এই লিটারেচারও কিন্তু অ্যাপারেটাস। কেন? কারণ ইট ইজ অলসো আ কন্টেইনার, ইট ইজ অলসো আ ক্যারিয়ার অফ আইডিওলজি। তো
তুমি যখন প্যাসেজ টু ইন্ডিয়া পড়ছো, এটা কার আইডিওলজি ক্যারি করছে? ব্রিটিশ আইডিওলজি ক্যারি করছে। তুমি যখন প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়ে তুমি জেনের খুব প্রশংসা করছো, তার মানে কি তুমি ব্রিটিশ আইডিওলজির প্রশংসা করছো। ইউ হ্যাভ ফলেন ইন লাভ উইথ ব্রিটিশ আইডিওলজি। তুমি জেনের সৌন্দর্যের প্রশংসা করছো, তুমি কিন্তু আসলে ব্রিটিশ আইডিওলজির প্রশংসা করছো। কাজে এই টেক্সট গুলো হলো আইডিওলজির ধারক বাহক। বুঝতে পেরেছো? এনি কোয়েশ্চেন? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, হাউ ডাজ সেইড ডিফাইন ওরিয়েন্টাল ডিসকোর্স? স্যার এটা বুঝতে পারতেছি না। ওরিয়েন্টাল ডিসকোর্স মানে হলো ওরিয়েন্ট মানে হলাম আমরা, আমাদের সম্বন্ধে পশ্চিম যে ধারণা পোষণ করে সেটাই হলো ওরিয়েন্টাল ডিসকোর্স। হাউ উই আর in the eyes of the West, that is called Oriental discourse. That is, the English or the colonizers have constructed a discourse, that is a set of ideas. Discourse মানে কি? Set of ideas, কিছু আইডিয়ার সেট তৈরি করেছেন আমাদের ব্যাপারে। যেমন আমরা, আমাদের কালচার নেই, আমাদের ইতিহাস নেই, আমরা ঠিক মতো কেমনে খাইতে হয় আমরা জানি না, কেমনে কথা বলতে হয় আমরা জানি না। এগুলো আইডিয়া ওরা তৈরি করে রেখেছে। কারা তৈরি করেছে এটা? ইংরেজরা। কাদের সম্বন্ধে? ওরিয়েন্ট সম্বন্ধে। এই ওরিয়েন্ট সম্বন্ধে যে ডিসকোর্স তৈরি করেছে পশ্চিম, সেটাই ওরিয়েন্টাল ডিসকোর্স। এটা আমরা তৈরি করিনি। এটা তৈরি করেছে কারা? ওরা। ওরা বলছে যে তোমরা জানো না কিভাবে খেতে হয়, তোমরা জানো না কিভাবে বসতে হয়, তোমরা জানো না কিভাবে কথা বলতে হয়, তোমাদের ইতিহাস নেই, তোমাদের কালচার নেই। এগুলো সব বলে বলে তারা কিছু সেট অফ আইডিয়াস তৈরি করেছে। এই সেট অফ আইডিয়াস যেটা তৈরি করেছে তারা, সেটাই ওরিয়েন্টাল ডিসকোর্স। ওরিয়েন্ট সম্বন্ধে যে ডিসকোর্স তারা তৈরি করেছে, দ্যাট ইজ ওরিয়েন্টাল ডিসকোর্স। দ্য ডিসকোর্স দ্যাট দে হ্যাভ প্রডিউসড অ্যাবাউট দ্য ওরিয়েন্ট। ওরিয়েন্ট মানে প্রাচ্য, আমরা যারা, আমাদের সম্বন্ধে যে ডিসকোর্স তারা তৈরি করেছে, সেটাই হলো ওরিয়েন্টাল ডিসকোর্স। এনি মোর কোয়েশ্চেন? ইম্পেরিয়ালিজম এন্ড কলোনিয়ালিজম আলাদা? অবশ্যই আলাদা। কলোনিয়ালিজম শেষ হয়ে গেছে, এখন আর নাই, কিন্তু ইম্পেরিয়ালিজম এখনো চলছে। কলোনিয়ালিজম মানে যেখানে, কলোনি মানে হলো ফার্ম, এক দেশ আরেক দেশে গিয়ে যখন সেখানে ফার্ম স্থাপন করে, কৃষিকাজ করে, শাসন করে, সেটা কলোনি, কলোনাইজেশন। আর ইম্পেরিয়ালিজম যেমন আমেরিকা এখন তো আমাদের এখানে আসেনি, কিন্তু